এটিএন নিউজ দেখছেন। হ্যাপেনিং পয়েন্টের সাথে আছি আমি তাসফিয়া তামান্না। আজ আমরা কথা বলবো ভূমিকম্পের আশঙ্কায় বাংলাদেশ, এই বিষয় নিয়ে কথা বলবো অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তারের সঙ্গে, ভূমিকম্প বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। জি, ধন্যবাদ। শুরুতেই একটু জানতে চাই যে বাংলাদেশ দুর্যোগ প্রবণ দেশ হলেও এর আগে আমরা আসলে ভূমিকম্পের ভয়াবহতাটা সেইভাবে দেখি নাই। আমাদের দেশে বন্যা বা ঘূর্ণিঝড়ের প্রবণতাটাই আমরা বেশি দেখেছি। কিন্তু মিয়ানমারের সম্প্রতি এই ভূমিকম্পে দুর্ঘটনাটার পর এইটার পর আমাদের দেশে বলা হচ্ছে যে আশঙ্কা করা হচ্ছে যে ভূমিকম্প আমাদের দেশেও তীব্র আকার ধারণ করতে পারে। এই বিষয়টি নিয়ে একটু জানতে চাই। আপনি খুব সুন্দর কথা বলেছেন যে আমাদের অন্য প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হলেও আমরা ভূমিকম্পের মতো এরকম দুর্যোগের আগে আমরা অ্যাটলিস্ট এই জেনারেশনটা আমরা দেখি নাই। তো আমাদের সাম্প্রতিক যে মিয়ানমারে যে ভূমিকম্প হলো সেটা আমাদেরকে সেটা স্মরণ করিয়ে দিল যে আমাদের এখানে এই দুর্যোগের কতটুকু আশঙ্কা রয়েছে। তো আমরা ভূতত্ত্ব বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে 2 দশকের উপরে আমরা গবেষণা করে আসছি এই ভূমিকম্পের উপরে। তো সেখানে আমরা দুটো জিনিস চিহ্নিত করেছি ভূমিকম্পের উৎস। একটা হচ্ছে আমাদের পূবে যে পাহাড়ি অঞ্চল রয়েছে সিলেট থেকে কক্সবাজার, এটা একটা উৎস এবং এটাকে বলা হয় সাবডাকশন জোন। এটা হচ্ছে একটা প্লেটের নিচে আর একটা প্লেট তলিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে হচ্ছে কি ইন্ডিয়া প্লেটটা পূবের যে বার্মা প্লেট আছে সেইটার নিচে তলিয়ে যাচ্ছে এবং এই দুটার সংযোগস্থল হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে, যেখানে হচ্ছে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হাও হয়ে মেঘনা দিয়ে দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত চলে যাচ্ছে। এই বরাবর ইন্ডিয়ান প্লেটটা পূবে বার্মা প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে এবং এখানে ক্রমাগত আপনার হচ্ছে শক্তি সঞ্চিত হচ্ছে। আর একটা উৎস হচ্ছে আমাদের উত্তরে ডাউকি ফল, যেটা মেঘালয়ের পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং তার একটু উত্তরে হচ্ছে হিমালয়ের পাদদেশে যে হিমালয়ের ফ্রন্টাল থ্রাস্ট, এটাই হচ্ছে মূল উৎস। এবং আমরা প্রায় আপনার হচ্ছে উত্তরের দিকে যেটা হিমালয় সেখান থেকে আমরা ভূমিকম্প অনুভব করি এবং সাবডাকশন জোনে যেখানে আবার দুটা ভাগে আমরা ভাগ করেছি, একটা হচ্ছে লক জোন আর একটা হচ্ছে স্লো স্লিপ জোন। আমাদের অংশ যেটা সুনামগঞ্জ থেকে শুরু করে পূবে আপনার হচ্ছে মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম পর্যন্ত যে অংশটা, এটা হচ্ছে লক জোনের মধ্যে পড়ে। এখানে সাধারণত আপনার যেহেতু এটা দুটা প্লেট লকড হয়ে আছে, যে ইন্ডিয়া প্লেট এবং বার্মা প্লেট, এটা লকড হয়ে আছে এবং এটা স্বল্প গভীরতায় এবং এখানে ফ্রিকশন এনার্জি খুব হাই হওয়াতে লক, এখানে সচরাচর ভূমিকম্প হয় না। যদিও খুব মাঝে গত বছর 2,500 নারায়ণগঞ্জ, সিলেটে এটা হয়েছে, কিন্তু সেরকম খুব একটা হয়নি। কিন্তু এর পরবর্তী পূর্বের যে অংশটা যেখানে স্লো স্লিপ জোন, সেখানে ইন্ডিয়ান স্ল্যাবটা একটু গভীরতা, সেখানে টেম্পারেচার বেশি হওয়ার কারণে সেখানে ফ্রিকশন এনার্জিটি কম এবং সেখানে বেশিক্ষণ আপনার হচ্ছে বেশি সময় এখানে শক্তিটা ধরে রাখতে পারে না, যার ফলে 5-10 বছর পর পর ছেড়ে দেয় এবং সেটাই আমরা মাঝে মাঝে আমরা এখানে অনুভব করি। এখন গত পরশু যেটা মিয়ানমারে যেটা হলো সেটা হচ্ছে লক জোনের পূর্ব প্রান্তে অবস্থিত সাগাইন ফল। সেটা একটা বিশেষ ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য চরিত্র সম্পন্ন এটা যে একটা 1200 কিলোমিটারের একটা স্ট্রাইক স্লিপ ফল। তার বিভিন্ন অংশে অতীতে ভূমিকম্প হয়েছে এবং 1839 সালে 8.3 মাত্রার ভূমিকম্প এখানে সংঘটিত হয়েছে এবং তার বিভিন্ন অংশ সেখানে হয়েছে। তো আমরা দেখলাম যে গত পরশুদিন যেটা হলো সেটা 200 কিলোমিটার, 1200 কিলোমিটারের মধ্যে 200 কিলোমিটার সেখানে চ্যুতি সংঘটিত হয়েছে এবং সেখানে 5 থেকে 6 মিটার স্থানচ্যুতি হয়েছে এবং পরবর্তীকালে অনেকগুলা আফটার শক, আজকে 15 মিনিট আগেও আর একটা 5.1 ম্যাগনিটিউডের আফটার শক সংঘটিত হয়েছে। কিন্তু যেটা সবচাইতে বিপজ্জনক হচ্ছে যে আমরা আমাদের গবেষণায় দেখেছি যে এই যে ইন্ডিয়া এবং বার্মা প্লেটের পরস্পরমুখী যে কনভার্জেন্স, এই কনভার্জেন্স রেটটা হচ্ছে 46 মিলিমিটার। তার একটা বিরাট অংশ হচ্ছে সাগাইন ফল্টে কনজিউম করে নেয়, প্রায় 45%, এবং বাকি অংশটা হচ্ছে আমাদের অংশের যেটা লকড অ্যান্ড স্লো স্লিপ জোন, এখানে কনজিউম করছে। তো এখন যেখানে আমরা পরিমাপ করেছি 8.2 থেকে 9 মাত্রার ভূমিকম্প এই লক জোনে শক্তি সঞ্চিত হয়ে রয়েছে,
এটা আজ হোক কাল হোক এই শক্তিটা বের হতেই হবে, এর কোনো বিকল্প ব্যবস্থা নাই। সেটা আজকেও হতে পারে, 50 বছর পরেও হতে পারে। আবার এই শক্তিটা একবারও বের হতে পারে, ধাপে ধাপেও বের হতে পারে। এবং পৃথিবীর যে সাবডাকশন জোন গুলা রয়েছে সেখানে সব ভূমিকম্প গুলাই খুব নটোরিয়াস। এবং এটার যে পুরা শক্তি তার 65 থেকে 85% শক্তিটা একবারে বের হয়ে যায়। এবং মিয়ানমারও যেটা হয়েছে, ওখানে যে শক্তিটা ছিল তার 70% শক্তি প্রথম মেইন শকে 7.7 বের হয়েছে এবং পরবর্তী আফটার শকের মাধ্যমে সেগুলা বের হয়েছে। এবং সেই একই উপাদানগুলা আমাদের এই লকজনে এখানে বৈশিষ্ট্য এখানে আমরা পরিলক্ষিত করছি। যে এবং ছোটখাটো যে ভূমিকম্প গত 10 বছরে আমাদের অঞ্চলে কিছু কিছু দেখছি 3 ম্যাগনিটিউড, 4 ম্যাগনিটিউড, সেগুলো হচ্ছে এই যে বিপুল পরিমাণ শক্তি জমা হয়ে রয়েছে সেটা ছেড়ে দেওয়ার প্রবণতার লক্ষণ। তো এটা যখন ফ্রিকশন এনার্জি যখন এক্সিড করবে, এখানে আটকে রয়েছে, মুভ করতে পারছে না, যখন এটা আস্তে আস্তে এক্সিড করে হঠাৎ করে যখন স্লিপ করবে, এটার পরিমাণটা আমরা পরিমাপ করেছি 10 থেকে 12 মিটার পর্যন্ত এটা স্লিপ করতে পারে। এবং সেটা যদি করে তাহলে এখান থেকে আমাদের যে ঢাকা, ভৌগোলিকভাবে ঢাকা নগরী হচ্ছে বাংলাদেশের মধ্যখানে অবস্থিত। এবং আমাদের যে সম্ভাব্য যে ভূমিকম্পের উৎসের কথা বলছি সেটা এখান থেকে 70 থেকে 150 কিলোমিটার দূরে পূর্বে সেই উৎসটা। কিন্তু ঢাকাতে সবচাইতে বেশি ক্ষয়ক্ষতি হবে। তার কারণ হচ্ছে ঢাকা হচ্ছে অপরিকল্পিত এবং অনিয়ন্ত্রিত নগরায়ন। এখানে আপনার হচ্ছে যে জনসংখ্যা, সেখানে অধিক পরিমাণ জনসংখ্যা। এবং প্রতি বর্গ কিলোমিটারে আপনার 25,000 থেকে শুরু করে প্রায় 50,000 এলাকা ভেদে এখানে বসবাস করে। এবং এখানে ডেন্স বিল্ডিং, এবং সেগুলা বিল্ডিং কোড ফলো করে করা হয় নাই। এখানে সেই ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে পাকিস্তান পিরিয়ড এবং তারপরে বাংলাদেশে বিভিন্ন সময় বিল্ডিং হয়েছে। যেগুলা জলাশয় ছিল সেগুলা ভরাট করে সেখানে বিল্ডিং করা হয়েছে। এবং যেখানে পূর্বের বিল্ডিং এর উপরে যেখানে ফাউন্ডেশন 2-3 তলা ছিল সেখানে দেখা যাচ্ছে যে 5-6 তলা করা হয়েছে। তাহলে এই বিল্ডিং গুলাই হচ্ছে খুব ঝুঁকিপূর্ণ। এবং রাজনৈতিক সেক্ষেত্রে তথ্য মতে সেই ক্ষেত্রে আহ, আসলে যদি বড় ধরনের কোনো ভূমিকম্প আমাদের দেশে হয় বা ঢাকা কেন্দ্রিক যে অব্যবস্থাপনার কথা আপনি বলছিলেন বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আসলে ঢাকার কি পরিণতি হবে বা সমগ্র বাংলাদেশের এটাই আসলে কি সেই পরিণতি দিকে, হতে হ্যাঁ, পারে? সেই দিকে আমি যাচ্ছিলাম, ওটাই আমি বলতে চাচ্ছি যে সেখানে রাজনৈতিক তথ্য মতে এখানে হচ্ছে 95% বা তারও বেশি এই বিল্ডিং হচ্ছে ঝুঁকির মধ্যে রয়েছে। আমি যদি যে সম্ভাব্য ভূমিকম্পের কথা বলছি সেটা যদি 7.5 থেকে 8 মাত্রার ভূমিকম্প হয় আমাদের এই সাবট্রাকশন জোনে, লকড জোনে, তাহলে ঢাকা শহরের যদি 6,000 বিল্ডিং রয়েছে মেগা সিটিতে, সেখানে যদি 1% বিল্ডিংও আমি যদি ধরি যে সম্পূর্ণ কোলাপস হয়ে যাবে, যেরকম আমরা দেখলাম ব্যাংককে 1 সেকেন্ডের মধ্যে হাই রাইজ বিল্ডিং কোলাপস করলো, সেখানে 1% বিল্ডিং আমি যদি অ্যাভারেজ 5 তলা ধরি এবং 2 ইউনিটের ধরি, এবং প্রতি ইউনিটে যদি অ্যাভারেজ 5 ফ্যামিলি মেম্বার থাকে, তাহলে তাৎক্ষণিকভাবে 2 থেকে 3 লক্ষ লোকের প্রাণহানি হবে। এটা সময়ের উপর নির্ভর করবে যে দিনের বেলায় হলে একরকম হবে, রাতের বেলায় হলে একরকম হবে। সেই জন্য আমি বলছি 2 থেকে 3 লক্ষ লোকের তাৎক্ষণিক প্রাণহানি। এবং অনেক বিল্ডিং আছে একটার সাথে আরেকটা গায়ে ঘেঁষা, এবং লিকুইফ্যাকশন হয়ে হয়তো নিচের তলাটা ডুবে যাবে, এক্সিটটা আর পাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে সেই সব বিল্ডিং এ, হাই রাইজ বিল্ডিং এ বসবাসকারী এই যারা থাকবেন তারা অবরুদ্ধ হয়ে থাকবেন। এবং আমাদের যে ইলেকট্রিক সিটির যে শর্ট সার্কিট আজকাল প্রায় অগ্নি হচ্ছে, ফায়ার হ্যাজার্ড হচ্ছে, সেখানে আপনার গ্যাসের যে পাইপলাইনের অব্যবস্থাপনা, তো সেসব নানা কারণে অগ্নিসংযোগ হয়ে এবং সুয়ারেজ লাইন এবং পানীয় জলের লাইন এক হয়ে সেখানে কন্টামিনেটেড ওয়াটার হয়তো আসবে। তো যার ফলে অবরুদ্ধ আরো 5 থেকে 8 লক্ষ লোক অবরুদ্ধ হয়ে থাকবেন। এবং তারা যখন ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢুকে পড়বে। এবং সেটা এমন একটা মানবিক বিপর্যয় আসবে যখন দেখা যাবে যে উদ্ধার কার্যের জন্য আমাদের লোক পাওয়া যাবে না। এবং সবচাইতে বড় যে জিনিসটা, যে এই যে মেগা সিটি ঢাকার কোন অংশটা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেইটা চিত্রটাও আমরা পাবো না। কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা এখনো সময় আছে, আমরা আমাদের এখন যে মডার্ন টেকনোলজি স্মার্টফোন এইটা ব্যবহার করে কিন্তু আমরা
এই যে মানুষজনকে সচেতন করতে পারি, আমরা যদি জি, একটা এই উন্মুক্ত বিষয়টা নিয়ে পরিস্থিতি আরো আমরা মাধ্যমে। জানবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে এসে। আচ্ছা। দর্শক, হ্যাপেনিং পয়েন্টের সময় হলো একটি বিরতি নেন, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। হ্যাপেনিং পয়েন্টের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। কথা বলছিলাম ভূমিকম্প নিয়ে, কথা বলছিলাম অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তারের সঙ্গে, ভূমিকম্প বিশেষজ্ঞ। স্যার, বিরতির পূর্বে আমরা কথা বলছিলাম, আপনি বলছিলেন যে মুঠোফোনের মাধ্যমে আসলে সতর্ক হওয়া সম্ভব। এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত জানতে চাই। মুঠোফোনের মাধ্যমে আসলে কি করে সতর্কতা পাওয়া যাবে? আমি যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে প্রস্তুতির ব্যাপারে। এই প্রস্তুতি হচ্ছে স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী। সরকার যে প্রস্তুতিটা নিয়েছেন সেটা হচ্ছে যে ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যের জন্য তারা হেভি মেশিনারিজ, কোটি কোটি টাকার বাজেট। কিন্তু আমি এটার সাথে একটু ডিফার করি, যে আমাদের স্বল্প মেয়াদী প্রস্তুতির উপরে আমাদের গুরুত্ব দিতে হবে। যে কথা বলছিলাম যে আমাদের যে এখন মডার্ন টেকনোলজি, মুঠোফোন, স্মার্টফোন, এটা আমরা সবাই ব্যবহার করি। আমরা যদি উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে, আমাদের অনেক তরুণ আছেন আইটিতে অনেক দক্ষ, তাদের যদি আমরা উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে যদি ন্যাচারাল হ্যাজার্ড গেম একটা তৈরি করতে বলি, তাহলে সেখানে তারা খুবই উৎসাহ নিয়ে তারা একটা গেম তৈরি করবে এবং প্রতিযোগিতার মাধ্যমে আসলে পরে সেই জিনিসটা আরো অ্যাপ্রোপ্রিয়েট হবে। সেখানে আপনার এই যে ভূমিকম্পের আগে একটা ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে কি প্রস্তুতি থাকার দরকার সেই গেমের মধ্যে থাকবে। এবং ভূমিকম্পের সময় সে যেখানেই অবস্থান করুক না কেন, কি ব্যবস্থা নিবে, দু এক কদমের মধ্যে সে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া, সেটা সেই গেমের মধ্যে থাকবে। যেরকম একটা বিল্ডিং এ সেটা যতই এটা হচ্ছে অনিরাপদ থাকুক না কেন, কিন্তু তার মধ্যেও কিছু জিনিস থাকে বা স্থান থাকে যেটা নিরাপদ স্থান। তো সেখানে ফার্নিচারের নিচে বা দেয়ালের কর্নারে বা কোনো বিমের নিচে যদি আমি আশ্রয় নিই, তাহলে আমার কিছুটা ক্ষয়ক্ষতি কম হবে। সেই জিনিসগুলাই আমরা হচ্ছে সেই ন্যাচারাল হ্যাজার্ড গেমে যদি আমরা ওই জিনিসগুলা দেখাতে পারি, এবং সেই ন্যাচারাল এবং ভূমিকম্প পরবর্তী তার কি দায়িত্ব, যে একটা শিশু এবং বৃদ্ধ সে আহত হয়েছে কিনা তার ফার্স্ট এড দেওয়া, কমিউনিটি সার্ভিস দেওয়া, এই জিনিস উদ্ধার কার্যে অংশগ্রহণ করা, এই জিনিসগুলো সেই ন্যাচারাল হ্যাজার্ড গেমের মাধ্যমে সে শিখবে। এবং এটা 3 থেকে 6 মাসের মধ্যে আমি মনে করি যে বাংলাদেশের সবাইকে এই জিনিসগুলা এইভাবে শেখানো সম্ভব। শুধু এটা শেখালে হবে না, এর সাথে যে জিনিসটা করতে হবে যে ঢাকা যেরকম 92টা ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ড ভিত্তিক আমরা মহড়ার ব্যবস্থা করব। যে একটা মক সাইরেন বাজবে, যে যেখানে ওই ওয়ার্ডে থাকবে তারা সেই ন্যাচারাল হ্যাজার্ড গেমের মাধ্যমে যে জিনিসটা শিখেছে তারা সেটা প্রতিপালন করবে, অর্থাৎ নিরাপদ জায়গায় আশ্রয় নিবে। এবং আমাদের যারা ভলান্টিয়ার থাকবেন তারা প্রত্যেকটা জায়গায় ঘরে ঘরে গিয়ে দেখবেন যে ওই অধিবাসীরা তারা নিরাপদ জায়গায় আশ্রয় ঠিক মতো নিতে পেরেছেন কিনা। যদি না নিয়ে থাকেন তাহলে তাদেরকে তারা দেখিয়ে দিবেন যে এইগুলা হচ্ছে নিরাপদ জায়গা। এইভাবে মহড়ার মাধ্যমে আমরা কি করব, ওই জিনিসগুলার প্র্যাকটিক্যালি আমরা নলেজটা গেইন করব, এবং যে জিনিসটা হবে সেটা হচ্ছে মানসিক মনোবল বৃদ্ধি পাবে। যার ফলে যখন ভূমিকম্প আঘাত আনবে তখন স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে যায় সবাই। কিন্তু এই মহড়ার মাধ্যমে আমরা নিজেদেরকে মনোবল বৃদ্ধি করতে পারলে আমরা আতঙ্কিত হব না। যার ফলে হবে কি, যে আমাদের জানমালের ক্ষয়ক্ষতি কম হবে। আর একটা যে জিনিস, যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেখানে আমাদের সবকিছু কেন্দ্রবিন্দু হচ্ছে ঢাকাতে, এবং আমাদের বাংলাদেশের পশ্চিম প্রান্তটা হচ্ছে ভূমিকম্পের ঝুঁকির দিক দিয়ে এটা কম। তো সেসব জায়গায় যদি আমরা স্থানান্তরিত করি, তাহলে আমরা ভূমিকম্প পরবর্তী আমরা সেই জিনিসগুলো আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। এবং আমাদের টার্গেট হবে রেজিলিয়েন্স সোসাইটি গড়ে তোলা, অর্থাৎ যে কোনো বিপর্যয়ে আমরা কত দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি তার একটা সঠিক পরিকল্পনা করা। তো এই জি, জিনিসগুলা যদি আমরা এই স্বল্প জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার মেয়াদী মাধ্যমে অনেক কিছু পরিকল্পনার জানলাম। মাধ্যমে যদি ক্ষয়, জি, অসংখ্য ধন্যবাদ। অনেক কিছু জানলাম আপনার মাধ্যমে। যে ভূমিকম্প আপনাকেও সম্পর্কে জেনেছি, আপনাকে ভূমিকম্প অসংখ্য হলে আসলে কিভাবে সতর্ক হতে হবে সেই সম্পর্কেও জানলাম।
অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, হ্যাপেনিং পয়েন্ট আজ এ পর্যন্তই। আজকের পর্বে আমরা কথা বলছিলাম ভূমিকম্পের সতর্কতা নিয়ে, ভূমিকম্পের আশঙ্কা নিয়ে কথা বলছিলাম অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তারের সঙ্গে, ভূমিকম্প বিশেষজ্ঞ। আগামী কোনো পর্বে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।